আমাদের শহরি সেক্টরে বিভিন্নভাবে ব্যাপার পারচেস করার মানে কিনে নেওয়ার একটা প্রক্রিয়া চলে। ট্রু নিউজ বাংলা আবারও পৌঁছে গেল খবরের একেবারে কেন্দ্রবিন্দুতে। রাজ্যের নারী নিরাপত্তা, রাজনীতি ও ভোটের অঙ্ক সবকিছু মিলিয়ে যখন প্রশ্নের ঝড় উঠেছে, ঠিক তখনই বিজেপি মহিলা মোর্চার সভাপতি দ্বিতীয়া কৌরের সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউ করল ট্রু নিউজ বাংলা। গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ থেকে শুরু করে নারী ভোট ব্যাংক, লক্ষ্মীর ভান্ডার, মুখ্যমন্ত্রীর মন্তব্য, নতুন মহিলা ভোটার ও নির্বাচনী নিরাপত্তা সবকিছু নিয়ে অকপটভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন দ্বিতীয়া কৌর। গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেসের এক সদস্য গালিগালাজ ও হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ, এই ঘটনা আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে সমস্ত ক্ষেত্রে একটা প্রশাসনিক ব্যর্থতা এখানে উঠে আসে। যে একজন ক্রিয়েটিভ আর্টিস্ট, যিনি কিনা মানুষের জন্য গান গাইতে গেছেন এবং সেখানে গান গাইতে গিয়ে উনি এরকমভাবে হেনস্থার হচ্ছেন এবং উনি নিজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন যে জাস্ট ইন ফ্রন্ট অফ মাই নেলস মানুষটি এসে আমাকে হিট করতে এসছে। তো আইকিং নামাদেব বলে কোনো একজন ভদ্রলোক আর সেকুলার গানের উনি ভক্ত এবং উনি আর কি জাগে মা বা আমাদের যে সনাতনী যে গানগুলো সেগুলো হয়তো কোথাও না কোথাও আমার একটা আপত্তিজনক লেগেছে, মানে যেখানে উনি হয়তো নিজের এন্টারটেনমেন্ট খুঁজে পাচ্ছিলেন না। তো আমার মনে হয় এই যেটা কালচার তৈরি হয়েছে, এই কালচারের তীব্র প্রতিবাদ করা হোক এবং পুরো একটা আর্টিস্টের থেকে এর একটা রেভলিউশনারি একটা এফেক্ট আসা উচিত, যাতে কিনা পরবর্তীকালে কোনো আর্টিস্ট যখন নামছে গান গাইতে যাচ্ছে সেগুলো তার নিরাপত্তাটা রাখতে পারে। একটা মানে সুরক্ষা, একটা যে নিরাপত্তা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমি যে ফিল্ডেই কাজ করতে যাই না কেন, সেটা তুমি আজকে সাংবাদিকতা করছো বা আমরা আজকে রাজনৈতিক ফান্ডে কাজ করছি, তো তার যদি সিকিউরিটি না থাকে সাধারণ মানুষের, তাহলে তো আমাদের বাক স্বাধীনতা তৈরি যাচ্ছে। তবে সেই জায়গা থেকে আমরা তীব্র এটাতে প্রতিবাদ করছি এবং তার সে তোমার গিয়ে কমপ্লেন লেটার লজ করার পরে তার ইমিডিয়েটলি অ্যাকশন হয়েছে। কিন্তু তার আগে যে ঘটনাটা ঘটতে পারলো, এটাই তো আমার মনে হয় তো প্রশাসনিক চূড়ান্ত ব্যর্থতার প্রকাশ করেছে। আমরা যারা বিরোধী দল তৈরি ইসলামের নারী দেব, এটা যে কোনো শিল্পীর ব্যবধান সত্তাকে আঘাত করা। আমার মনে হয় যে তুমি এক্ষুনি বলে যে ক্রিয়েটিভ, সো হোয়াট ইজ ক্রিয়েটিভ? ওয়েন দ্য মাইন্ড ইজ স্ট্রেচ, তখন দ্য ক্রিয়েশনস তৈরি হয়। তো ওই ক্রিয়েশন করতে গিয়ে যদি বিভিন্নভাবে শিল্পীরা হ্যারাস্ট হয়, তাহলে তো আমার মনে হয় ওই শিল্পী জগৎটা সেটা অত্যন্তভাবে মানে ভারাক্রান্ত হওয়া উচিত। যাতে বিভিন্ন জায়গাতে তোমার তাদেরকে হ্যারাস করা হয়েছে এবং এটা একটা ঘটনা না, এরকম আরও এর আগেও অনেক রিপিটেড ঘটনা ঘটেছে যেখানে হ্যারাসমেন্ট হয়েছে, যেখানে পৌঁছানোর মতো সিলভারকেও হ্যারাস হতে হয়েছিল। এবং সবকটাই তোমার তাদের প্রশাসনিক তত্ত্বাবধানে হয়েছে। যদি ক্লাব কালচার দেখো, তো ক্লাব কালচার ইজ আন্ডার তৃণমূল কংগ্রেস। তো এই মামাদি মানুষের সরকার, তো এই যে ক্লাব কালচারটাকে ওরাই ডেভেলপ করছে এবং ওদের মধ্যে তো অডিয়েন্সরা তাদের দৃষ্টিভঙ্গির জন্য তোমার শিল্পীরা আঘাত হচ্ছে। তো এটা প্রশাসনটা দায়বদ্ধতা নিতে হবে, যেহেতু প্রশাসন সরকারটা চালাচ্ছে, প্রশাসনেরই দায়বদ্ধতা। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সূচকে নারীদের প্রতি নিষ্ঠুরতা, হেনস্থা, অনার কিলিং এর মতো বিষয়গুলি ধরা হয়। সেই সূচকে পশ্চিমবঙ্গের অবস্থান সবচেয়ে নিচে আর হরিয়ানার অবস্থান সবচেয়ে উপরে। তাহলে শাসক দল কেন বারবার রাজ্যকে নারীদের জন্য নিরাপদ বলে দাবি করছে? আপনার ব্যাখ্যা কি? পশ্চিমবাংলার আনসেফের সবচেয়ে বড় উদাহরণ হলো কনভিকশন রেট। কনভিকশন রেট হলো এমন একটা সিস্টেম যেটা কোনো ডেটাবেসে আপলোড থাকে। যদি তোমরা এনসিপির রিপোর্ট দেখো, মানে যদি ক্রাইমের রিপোর্ট দেখা যায় যে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে কামদুনি থেকে হাঁসখালি থেকে শুরু করে নোয়াখালী থেকে শুরু করে যতটা আমরা কসবা সেন্ট্রিক টাউনে দেখেছি, সব জায়গায় কিন্তু তোমার গণধর্ষণ বা ধর্ষণ হয়েছে। তো আজকে বেটি বাঁচাও বেটি পড়াওটা একটা সেন্ট্রাল প্রকল্প। সেই সেন্ট্রাল প্রকল্পকে লাভই করবে রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন মহিলাদের রাত 9টার মধ্যে বাড়ি ফিরে যাওয়া উচিত। একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখে এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
একদমই মানে আমাদের মেনে নেওয়ার জন্য যথেষ্ট কষ্টকর ছিল। অ্যাকচুয়ালি আমি একটা স্টেটমেন্টও বলেছিলাম কোনো এক সময় যে আমরা ভীষণ মূর্খ ভোটার। আমি ভোটার হিসেবে খুব মূর্খ যে বারবার আমরা রিপিটেড ভুল করি এবং ভুল ভাল করে প্রশাসনকেই আমরা নিয়ে আসছি সরকারে, এবং যে ক্ষমতায়ন হয়েছে সেই ক্ষমতায়ন একদম ভুল নারীর হাতে। তো যিনি মুদি কালীঘাটে থাকেন এবং ইনি সর্বক্ষেত্রে মা কালীর কথা বলে, যেখানে আমরা মা কালীকে দেখেছি রুদ্রমূর্তি ধারণ করতে, মানে ফুলি পরে মায়ের যে রূপটা, সেখানে একজন নারী হিসাবে উনি নারীর সত্তাকেই মারছেন এবং উনি প্রশাসনকে বাঁচানোর জন্য যতগুলো ফলস স্টেটমেন্ট করা যায় উনি সেটা করছেন খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচে। এটা আমাদের কাছে খুব লজ্জাজনক যে আমরা মহিলারা যারা আমরা সর্বক্ষেত্রে কাজ করি, আজকে সেটা তোমার স্পেস লাট হোক, বা আজকে আমাদের ডেইলি লাইফে আমরা শিক্ষকতা করি, বা আজকে আমাকে ডাক্তার করি, পেশায় আর্টিস্টিক ফোরাম বলো, যেখানে যেরকম হোক না কেন, মহিলারা কিন্তু মহিলাদের জন্য এখনো প্রতিবাদের গলা তোলে, আওয়াজ তোলে। এবং এর বিশাল বড় উদাহরণ আমরা দেখেছিলাম যেখানে গণ আন্দোলনে পরিণত রয়েছিল জাস্টিস ফর আরজিকর। কিন্তু সেখানে জাস্টিস ফর আরজিকরের ঘটনাটাকে পরের দিন ধামাচাপা দেওয়ার জন্য প্রমাণ মোপাপ করার প্রক্রিয়া চলেছে, কিন্তু কখনো এই প্রক্রিয়া চালুনি যে কি করে যে ধর্ষণটা যারা করলো তাদেরকে আমরা শনাক্ত করি বা তাদেরকে আমরা অ্যারেস্ট করি। তো এই দিদি সিস্টেমটা উল্টে চলছে, একটা বেলের ধারার মতো উল্টো সিস্টেম। বিহারের নীতিশ কুমারের এক মহিলার হিজাব টেনে নামানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আপনার প্রতিক্রিয়া কি? ধর্মের বিষয় আছে এখানে, ওটা ডেফিনেটলি, কিন্তু তার বাইরে আমার দুটো পয়েন্ট এখানে আছে। একটা হলো যদি খুব ব্রডার মুসলিম সেক্টরে আমি যাই, যদি সুফি কালচার দেখি, বা যদি কোনো খুব স্ট্রং মুসলিম না হয়, কিন্তু যারা গোড়ামিতে বিশ্বাস করে না, যারা সুফিয়ানা মুসলিম, যারা বেসিক মুসলিম গর্বিকান করেন, তার 80% মুসলিম জায়গাতেই এই হিজাবটা মানে জেনারেলি ইউজ হয় না, কিন্তু তারা খুব স্ট্রং হয়, বেড়া হয়, তো সেই ক্ষেত্রে এই হিজাবটা ইউজ হয়। তো এবারে এইখানে যে বিষয়টা আমার মনে হয় এটা প্রপারলি একটা আইডেন্টিফিকেশন প্রসেস ছিল, যে মানুষের মুখটা না দেখে হাউ টু আইডেন্টিফাই দ্যাট পারসন, বা আমি যদি বেতার কাঁধেও যদি ছবি তুলতে যাই তো তখন তো অবশ্যই আমাকে হিজাবটা তুলেই ছবিটা তুলতে হবে, কেনা হিজাব পরে এটা ছবি তুলে দেবে না। তো আমার মনে হয় যে এটা ঠিক মানে ক্রিটিসিজমের জায়গায় ব্যাপারটা নেই, ব্যাপারটা হলো কমপ্লিটলি আইডেন্টিফিকেশন। যেই আইডেন্টিফিকেশন আমরা জোর দিচ্ছি, যে এসআইআর প্রসেস যেখান দিয়ে আমাদের চলছে, যেখানে আমাদের আধার কার্ডের মতো ভোটার কার্ডের মতো নাগরিকত্ব প্রমাণ তৈরি হচ্ছে, তো সেই প্রমাণগুলোর জন্য আমাদের মুখটা বা আমাদের যে উপকরণটা সেটা তো একটা বাহ্যিক ব্যাপার, এটা তো আসছে। মানে আমরা তো হিজাবটা নিয়ে রেখে আমরা মুখের আইডেন্টিফিকেশনটা করতে পারবো। আপনি আইডেন্টিফাই করে আসছেন, তো আমি আপনাকে জানতো না যে আমি আপনাকে আইডেন্টি দেবো, তাহলে আপনি কিভাবে আইডিটা দেবেন? তো আপনি আইডি কার্ড আমাকে দিলেও আমি ভাবতে আইডেন্টিফাই করতে পারছেন, তো আমি যদি আপনাকে আইডেন্টিফাই করতে চাই তবে কী হবে? আপনার ফেস দেখেন, তো এবার সেটা আমাকে রিমুভ করে আমার ফেসটা আমাকে দেখাতে হবে। আমার মনে হয় কিন্তু আই টু ক্রিটিসাইজ কিন্তু জাস্ট অ্যান আইডেন্টিফিকেশন প্রসেস আমার মনে হয়েছে। আমার মনে হয় যে আইডেন্টিফিকেশনের প্রবলেমটা এটার যে স্ট্যান্ড, এটা তো আমরা কার্যকর্তা হিসেবে এই স্ট্যান্ডটা আমরা এক্ষুনি দিতে পারবো না, বা ডেফিনেটলি দেয়ার মাস্ট বি একটা বা কোনো প্রক্রিয়া, একটা বা কোনো সলিউশনে আসতে নালে যে অ্যাটলিস্ট আপনি যখন কোনো সেন্টারে যাচ্ছেন তখন আপনাকে এটাতে রেজাল্টটাকে খুলে আপনার নোটটা দেখিয়ে তো আপনাকে প্রমাণপত্র দেখাতে হবে। তো এই যে প্রক্রিয়াটা, এটা একমাত্র আমাদের পার্টি ক্ষমতায় আসার পর তার যে স্ট্যান্ড লাইন সেটা দেখে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিপুল অর্থের উৎস কোথা থেকে আসবে? এই প্রশ্নে আপনার স্পষ্ট অবস্থান কি? না, যখন ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে তখন আমার মনে হয় যে এরকম হতেই পারে। বিধায়ক অন্য রাজ্যের জিনিসটা দেখেছি, যেটা হয়েছে এটা ইমপ্লিমেন্ট হয়েছে, মানে সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে তাই হয়েছে। উনি আমাদের লিডার অফ অপোজিশন, ওনার স্টেটমেন্টের অত্যন্ত গুরুত্ব আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বক্ষেত্রে দিয়েছে। এবং আসছে দিনে বক্তি ভাণ্ডার যদি চেঞ্জ টু এই ৩,০০০, এটা কিন্তু কথা নয়, এটার নামটাই দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণার ভাণ্ডার।
যেটাতে মহিলাদেরকে একটা 1000-2000 যেটা অ্যামাউন্ট, সেটাতে মহিলারা কতটা কি করতে পারবে সেটা নিয়ে একটা তোমার সন্দেহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু একটা তোমার সংখ্যায় এত টাকা দিলে অ্যাটলিস্ট সেটা ছোটোখাটো নিবেদনা ব্যবসা করতে পারবে, বা সেটার সংসারে তার সন্তানদেরকে পরিজনকে পরিষেবা দিতে পারবে। তো সেই ভেদে মহিলাদের কথা ভেদে আজকে এই স্টেটমেন্টটা করা হয়েছে। সরকার এলে অবশ্যই এটা আমার দৃঢ় বিশ্বাস যেটা লাগু করতে হবে। আগামী দিনে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে মহিলাদের নিরাপত্তা ও কল্যাণে কী ধরনের নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে? একটি আত্মনির্ভর ভারত, যেটাতে আমাদের এখন মেইন স্রোত হিসেবে কাজ হচ্ছে। আত্মনির্ভর ভারতের মধ্যে কিন্তু মহিলাদের আত্মনির্ভর হওয়ারও কথা বলা হয়েছে। মানে আমরা মহিলাদেরকে অ্যাপ্রিজমেন্ট দেবো না, আমরা 3000-2000 দিয়ে মহিলাদেরকে একটা দণ্ডিতে বেঁধে রাখতে চাই না। আমরা চাইবো যে মহিলাদেরকে এমন কোনো এম্পাওয়ারমেন্ট করা হোক যেখানে কিনা মহিলারা সার্বিক সম্মান হোক। মানে আজকে একটা মহিলা যদি তার ছোট একটা ক্ষুদ্র শিল্প চালাতে পারে, একটা মুদ্রা লেনের থ্রু দিয়েও যদি সে তার একটা শিল্প চালাতে পারে, বা সে যদি তার একটা খেটে খাওয়া জায়গা তৈরি করতে পারে, এটি কিন্তু সার্বিক উন্নয়ন। আমি অ্যাপ্রিজমেন্ট রাজনীতিতাদের ভারতীয় মানবতাবাদী বিশ্বাস করে না, তবে এই যে অ্যাপ্রিজমেন্ট রাজনীতি চলছে সেখানে আমরা বেরিয়ে মাদেরকে কিন্তু বলতেও রেখেছি যে আমাদের 1000 টাকা বা 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমার সন্তানটার চাকরি চাই। তো এই যে বেকারত্বের একটা কলকারখানা খুলেছে আমাদের মামাদি মানুষের সরকার, এটা ইমিডিয়েটলি বন্ধে ফেলা উচিত, সার্বিক উন্নয়ন ভাবা উচিত। এবং যদি ভারতীয় জনতাবাদী 2026-এ প্রতিষ্ঠা লাভ করলে মহিলাদেরকে যেরকম স্বনির্ভর করবে, আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে বাকি ইন্ডাস্ট্রি সেক্টরও অনেকটা বেশি উন্নতি হবে। নেক্সট আমরা দেখেছি বিভিন্ন যোজনা যেরকম মহিলাদেরকে প্রোভাইড করা হয়েছে, তাদের ন্যূনতম দৈনিক আয় করে তোমার অনেক তো তোমার বিপিএল তালিকাভুক্ত যারা মহিলারা আছে, যারা তোমার আন্ডার পভার্টি লাইন এরকম আছে, এরকম অনেক মহিলারা, তাদের জন্য ন্যূনতম কিছু পরিষেবা ওদের দাবি পৌঁছে দিতে পারে। এটার এই যে তোমার একটা হিউজ প্রকল্পে, এই প্রকল্পটা ডেফিনেটলি আমাদের রেভিনিউ থেকেই আসছে। তো সেই রেভিনিউ থেকে এই প্রকল্পগুলো মহিলাদের উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে। তো আমরা যেরকম দেখেছিলাম মধ্যপ্রদেশে 5000 রেঞ্জ গেলে, উড়িষ্যাতে এরকম ধরা হয়েছে লাডলি বেহেলা, বা এরকম লাখপতি যোজনা, এরকম বিভিন্ন রকমের মহিলাদের স্কিম ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর এই যেভাবে খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদের নিজেদের বাসস্থান, মহিলাদের বাসস্থান। মানে হয় এরকম যে বয়সকালে সন্তানদের প্রতি ভরসা করে মা বাবা সবটাই করেছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মা বাবা খুব ডিপ্রাইভড। তো সেখানে একজন মহিলা হয়ে সে যখন আরবান সেক্টরে একটা আধার বেরেনা করতে যাবে, সে কিন্তু 3.5 লাখ টাকা স্ট্রিট ভিজিট পাবে। আর সে যদি গ্রামীণ সেক্টরে থাকে, গ্রামীণ ক্ষেত্রেতে, তবে কিন্তু সে ডাইরেক্টলি 5 লাখ টাকা 6 লাখ টাকার একটি ছোট একটা তোমার একটা বাড়ি দিয়ে সেটা বাড়ি পাবে, সেটা আবার সেখানে অ্যালটমেন্ট। কিন্তু যেহেতু এখানে আমাদের এখন অব্দি সরকার প্রতিষ্ঠা লাভ করিয়ে, তাই এগুলো আপনারা অনেকটা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনারা যদি অন্য স্টেটে গিয়ে দেখেন, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো, অল ওভার আমাদের ইন্ডিয়ায় তখন 22টা রাজ্য অ্যালায়েন্স আর উইদাউট অ্যালায়েন্স ভারতীয় জনতা পার্টি চলছে। তো সেখানে আপনারা যদি দেখেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সার্বিক উন্নয়নটা হয়েছে। আরেকটি যেটা বড় প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল যে শৌচালয়, দ্যাট ইজ দ্য স্বচ্ছ ভারত, মানে একটা হিউজ প্রকল্প এটা। আত্মনির্ভর ভারত, আবাস যোজনা, স্বচ্ছ ভারত, তারপরে বেটি বাঁচাও বেটি পড়ানো, সমস্ত মহিলা কেন্দ্রিক। এবং ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়সকাল অবধি আমরা কীভাবে নাবাদাকে বা আমরা কীভাবে মায়ের পরিষেবা দেবো, তার সেটাকেই কেন্দ্র করে উনি সবকটা রাখছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 2 লক্ষ নতুন মহিলা ভোটার তালিকাভুক্ত হয়েছেন। ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিজেপি কিভাবে এই ব্যবধান আরও কমাতে চায়? দেখুন, আমাদের সংগঠন কাজ করছে। আমাদের আগে এমএলএ সিট ছিল 3টে, এখন ছিল 77। আগে আমাদের এমপি ছিল অনেকটা কনে, এখন আগে থেকে সংগঠন অনেকটা বর্ধিষ্ণু। তো আমার মনে হয় সংগঠন পুরো পরিকল্পনাতেই চলছে যে কীভাবে যাতে এনশিওর করা যায় যাতে ভোটাররা সুরক্ষিতভাবে ভোট দিতে পারে। কিন্তু এটাও তো একটা ঘটনা যে আমরা ইতিহাস কখনো ঠুকরাতে পারি না। ইতিহাস ইজ দ্য হিস্ট্রি ইজ দ্য বিগ ফ্যাক্টর। তো
তো আমাদের এখানে দেখেছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে যখনই ভোট হয়েছে তখনই আমাদের রক্তাক্ত ভোট হয়েছে। তো এই যে রক্তাক্ত হয়ে এই যে বীজ জাম, এই যে তোমার বোমা কারখানা, এই যে তোমার বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার যে প্রক্রিয়া, যার সরকার চলছে সেই যদি ইনসিকিউরিটিতে যে তার সত্তা চলে যাবে, একদম অন্য সত্তা ক্ষমতায় চলে আসবে, এই ক্ষমতায়নের জন্য এটা থেকে যতবার করে উনি করতে গেছেন ততবার করে আমরা দেখেছি যে বিভিন্নভাবে এরকম মানুষরা ভ্রূণ তুলেছে, ব্রোকাররা ভোট দিতে এসছে, তারপরে তাদের হ্যারাস করা হয়েছে। যখন শনাক্ত করা হয়েছে এরা ভারতে তাদেরকে ভোট দেবে, তখন তাদেরকে শনাক্ত করে হ্যারাস করে তাদেরকে দাঁড়িয়ে তাকানো হয়েছে। এরকমও হয়েছে যে তাদের তোমার বাইরে এরকম ব্যান্ডিং করা হয়েছে, বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো হয়েছে এবং আমাদের শহরি সেক্টরে বিভিন্নভাবে ভোটারদেরকে পারচেস করার মানে কিনে নেওয়ার একটা প্রক্রিয়া চলে। তো এটা ঠিক ভোটের কিছুদিনের মধ্যেই ঘটনাগুলো ঘটে। আর এসআরএর যে প্রক্রিয়া সেটাতে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে এবং তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় যদি দেখে তো এরা একটা করেছিল যে পাড়ার সমাধান 10 লাখ। তো এটা অ্যাকচুয়ালি এসআরএলকে ওরা খুব ভয় পেয়েছে। তো এসআরএলকে ভয় পাওয়ার জন্য এই সমস্ত যত সব ঘাপলাবাজি এই সমস্ত প্রকল্প চলছে ওদের, তো এগুলো তো কিচ্ছু এসে যাবে না। যদি ইলেকশন কমিশনের তথ্য যদি সঠিক উঠে আসে তাহলে এরপর যে ভোটের রেজাল্টটা আসবে 2026-এ ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় ভোটে জয়লাভ করবে, এটা আমাদের আস্থা আছে। এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় নিয়ে আমরা বেরো নিচ্ছি যে এবারেও নেবে, তো তার মধ্যে আমাদের তারিখটা চলবে।